আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। টিউটোরিয়াল 23 তারিখ থেকে অনুষ্ঠিত হবে এবং 23 তারিখে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা যে সাজেশনপত্র প্রণয়ন করেছিলাম তারই ক্লাস কার্যক্রম আমরা 20 তারিখের ভিতরে সকল চ্যাপ্টারের কার্যক্রম শেষ করব ইনশাল্লাহ। এই বিষয়টা তোমরা এবং তোমাদের আশেপাশে যারা আছে এবং প্রত্যেকে যাদের পরিচিত বা ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করবে, যাতে তারা বিষয়টা শুনে উপকৃত হতে পারে এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পাঠের বিষয়ে। আমরা গতদিন অবতল দর্পণ এবং উত্তল দর্পণ অর্থাৎ গলীয় দর্পণে রশ্মি চিত্র আঁকার নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি প্রথমে ওই বিষয়টা আর একটু ক্লিয়ার করতে চাই। গলীয় দর্পণে রশ্মি চিত্র আঁকার নিয়মাবলী। 1 নম্বর হচ্ছে আমরা দুইটা দর্পণে কিনি, যে এটা তোমরা বুঝতে পারছো উপরের পৃষ্ঠে যখন পারা দিলাম, এটা হচ্ছে কি দর্পণ? অবতল দর্পণ। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তাহলে প্রধান অক্ষ। অনুরূপভাবে এখানে আমরা একটা দর্পণ এঁকে নিলাম, যেটা নিচু পৃষ্ঠে পারা লাগালাম, এইটা হচ্ছে প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র এই পাশে থাকবে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এখন প্রথম নিয়ম ছিল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে কি দর্পণ? উত্তল দর্পণ। আমি একটু রিভাইজ করে পরবর্তী পাঠে চলে যাব। অবতল দর্পণ। প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আসে, 1 নম্বর নিয়মটি, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আসে তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা বিষয় ছিল কি? সি আর পি, অর্থাৎ এইটুকু ছিল বক্রতার ব্যাসার্ধর, মধ্যবর্তী বিন্দু হবে প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এটা হচ্ছে এম। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল আসবে, সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, এটা ডট ডট দিয়ে আমরা বোঝাই দেব যে প্রধান ফোকাস থেকে আসতে বলে মনে হবে। তাহলে এটা তোমাদের তথ্যকণিকা এবং যেখানে তথ্যকণিকার পরের সূত্রের ভেতরে দেওয়া আছে, দেখো যে ওখানে কয়েকটি চিত্র আকার নিয়মাবলী দেওয়া আছে, যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রাশি আসে সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আসছে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। যেহেতু প্রতিফলিত হয়ে যাবে, এটা ডট ডট করে দিলে বুঝতে হবে যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে।
2 নম্বর নিয়মটা কি, এখানে 3টা নিয়ম আছে, 3টা নিয়ম, এইটা থেকে আরেকটা নিয়ম তৈরি করা যায় যে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আসে, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আসে, তাহলে এখানে আমি এইটা কল্পনা করতে পারি যে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আসবে, দর্পণে আপতিত হবে, প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আসলো। এটা আগেরটার উল্টা, যে প্রধান ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি আসে, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল যাবে, তাহলে তীর চিহ্নটা এইদিকে হবে। খেয়াল করো, প্রধান ফোকাস দিয়ে আসলো, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল যাবে। 1 নম্বরটা কি ছিল, প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা হচ্ছে উল্টা। এবার দ্বিতীয়টা প্রধান ফোকাস থেকে আসলো, প্রধান অক্ষের সমান্তরাল চলে গেল। এখন তাহলে এইটা কি হবে, প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি আসছে বলে মনে হবে, প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি আপতিত হবে এই বরাবর। তাহলে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তীর চিহ্নটা একটু, চিত্র কিন্তু ওটাই সে অনুযায়ী ছিল যে প্রধান অক্ষ বরাবর আসছে, প্রতিফলনের পর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। অবতল দর্পণে কি ছিল, যদি আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল যাবে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরটা হচ্ছে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, প্রতিফলনের পর সেটা সেই পথে ফেরত যাবে, অন্য কোনো পথে যাবে না, অন্য কোনো পথে যাবে না। তাহলে আমরা দেখি যে বক্রতার কেন্দ্র এই বরাবর যদি যায়, তাহলে সেটা কি হবে, ওই পথেই ফেরত আসবে, দ্বিতীয় কোনো পথে ফেরত যাবে, এই পথেই ফেরত আসবে। আবার যদি আমরা অন্যভাবে আঁকতে চাই যে আলোক রশ্মি যদি এই বরাবর যায়, বক্রতার কেন্দ্র দিয়ে গেল, তাহলে কি হবে, পথের কোনো পরিবর্তন হবে না, আবার ওই পথেই ফেরত আসবে, যে কোনোটা আঁকলে হবে। আমি যদি আরেকটা আঁকাতে চাই যে এই বরাবর যদি চাই, এদিক থেকে আলোক রশ্মি গেল কোন দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে, তাহলে প্রতিফলনের পর ওই দিক থেকেই ফেরত আসবে। যে কোনো, এখানে আমি 3টা লাইন দিয়ে রেখেছি, প্রধান অক্ষ বরাবর সেটা বক্রতার কেন্দ্র দিয়ে গেলেই হবে, ওই পথেই ফেরত আসবে। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আসে, বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আসে, আসছে বলে মনে হবে, বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আসছে বলে মনে হবে, প্রতিফলনের পরে সেটা সেই পথে ফেরত যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, বক্রতার কেন্দ্র বরাবর আসছে বলে মনে হবে, সেই রশ্মি ওই পথে ফেরত যাবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি আসে বা আসছে বলে মনে হবে, সেটি সেই পথে ফেরত যাবে। এটা হচ্ছে এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব গঠন, যেটা আমরা এখানে তথ্যকণিকায় দেখো যে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের সামনে। 1 নম্বর হচ্ছে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের সামনে, অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে দর্পণের পিছনে, সেটা আমরা একটু লক্ষ্য করব। তারপরে বলছে উত্তল দর্পণে সর্বদা প্রতিবিম্ব গঠিত হয় অবাস্তব। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে উত্তল দর্পণে সর্বদা প্রতিবিম্ব গঠিত হয় অবাস্তব, সেটা আমরা এখন দেখব। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে এফ। আর আরেকটা আমরা উত্তল দর্পণ নিয়ে নিচ্ছি, উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র থাকবে কোন দিকে, এইদিকে, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখন বাস্তব এবং অবাস্তব যেটা বলেছিলাম, যে আমরা রশ্মিচিত্র যে আকার নিয়মগুলো দেখলাম, ওর ভিতরে যে কোনো 2টা আমরা ব্যবহার করব। ওই 2টা ব্যবহার করার পরে রশ্মি 2টা যদি একই জায়গায় মিলিত হয়ে যায়, সেটা হবে বাস্তব বিম্ব, এবং যদি মিলিত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ ডট ডট টেনে আমাকে মিলিত করতে হয়, তাহলে হবে অবাস্তব বিম্ব, যেটা আমরা এখন দেখব। ধরে নিলাম যে
প্রধান অক্ষের উপরে এই জায়গায় একটা বস্তু আছে, এখানে খেয়াল করবে যে এখানে একটা বস্তু, যে বস্তুটার নাম হচ্ছে এ টি। নিয়ম আমরা প্রথমে অ্যাপ্লাই করবো যে আলোক রশ্মি একটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আলোক রশ্মি কোথায় যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। 1 নম্বর নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করছি, যে যেটা লিখলাম যে প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়, আলোক রশ্মি প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। টিপসের না, তাহলে একটা নিয়ম আমরা পেয়ে গেলাম। এবার দেখো আরেকটা নিয়ম কি ছিল, যদি বক্রতার কেন্দ্র বরাবর যায় তাহলে ওই পথে কি আসবে? ফেরত আসবে। তাহলে আমরা বক্রতার কেন্দ্র বরাবর যদি আঁকি এটা, তাহলে যাচ্ছে কোন পথে? ওই পথে। ফেরতও আসবে কোন পথে? ওই পথে। এটা এবার দেখো এই জায়গায় রশ্মি এটা হচ্ছে 1 নম্বর রশ্মি, এটা হচ্ছে 2 নম্বর রশ্মি। এই দুইটা রশ্মি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে মিলিত হচ্ছে বলে মনে হয়নি বা ডট ডট চিহ্ন আঁকা লাগেনি, সেক্ষেত্রে মিলিত যেহেতু হয়েছে এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। প্রধান অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। এটা আমি নাম দিলাম হচ্ছে জি এইচ। তাহলে এই জি এইচ হচ্ছে এ বি এর বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব, যেহেতু রশ্মি দুইটা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে সেজন্য হবে বাস্তব প্রতিবিম্ব, এবং বাস্তব হলেই হবে উল্টা। দেখো বস্তু ছিল এক্স, এটা যদি আমরা এক্স অক্ষ বিবেচনা করি, এক্স অক্ষের উপরের দিকে আমরা ধরি প্লাস, এদিকে হচ্ছে কত? মাইনাস। তাহলে বস্তু ছিল অক্ষের উপরের দিকে, কিন্তু প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে কত? অক্ষের নিচের দিকে। এজন্য প্রতিবিম্ব হবে হচ্ছে উল্টা। আরেকটা বিষয় মনে রাখবা, প্রতিবিম্ব যখন বাস্তব হবে তখন উল্টাই হবে। প্রতিবিম্ব হচ্ছে বাস্তব এবং উল্টা হবে। এজন্য লেখা আছে যে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের সামনে। এবার সামনে পিছনে বিষয়টা ক্লিয়ার করি, যে এই একটা দর্পণ, দর্পণের এইটা হচ্ছে সামনের দিক, অর্থাৎ বস্তু যে দিক থেকে আলো প্রতিফলিত হচ্ছে কোন দিকে? অবতল পৃষ্ঠে। তাহলে বস্তু আছে তার সামনে, প্রতিবিম্ব আছে তার সামনে। পিছন বলতে এটাকে আমরা দর্পণের এইটাকে বলবো পিছন, এটা হচ্ছে সামনে। তাহলে বাস্তব বিম্ব সবসময় দর্পণের সামনে গঠিত হবে, এবং বাস্তব বিম্ব এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে অধিকাংশ ক্ষেত্রে বাস্তব বিম্ব গঠিত হয়, কিছু কিছু ক্ষেত্রে অবাস্তবও গঠিত হয়। সেটা আমরা পরবর্তীতে যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তখন আমরা রশ্মিচিত্র এঁকে দেখিয়ে দেব। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের পিছনে। আমরা এটা দেখি, তাহলে এইটা হচ্ছে বস্তু থাকবে যেদিকে, দর্পণের সামনে হবে সেই দিকে। তাহলে এইটা বস্তু থাকবে ধরো এখানে, এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে তাহলে দর্পণের সামনে। বস্তু যেদিকে থাকবে সেটা হবে দর্পণের সামনে, বাকিটা হবে দর্পণের পিছনে, এইটা হবে পিছন সাইড। এখন আমরা রশ্মিচিত্র নিয়ম অনুযায়ী আঁকি, যে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলো, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলো। তাহলে নিয়ম কি, যে একটা রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আসবে না। ডট ডট চিহ্ন এদিকে, এইটা দর্পণের প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আরেকটা রশ্মি আমরা কি আঁকতে পারি? দেখো আরেকটা আমি পয়েন্ট বলেছিলাম, যে যদি বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আসে তাহলে সেটি সেই পথেই ফেরত যাবে। তাহলে বক্রতার কেন্দ্র যেহেতু আমরা এখানে করেছি, আমরা স্কেল ধরে এটা কি করব? স্কেল ধরে এটা রশ্মিটা এই বিন্দুতে মিলিত করব। অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আসে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ওই পথে ফেরত যাবে। এখন এই দুইটা রশ্মি দেখো, এটাও ডট ডট, এটাও ডট ডট, একটা বিন্দুতে কি হচ্ছে? মিলিত হয়েছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। এখন এইটা থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব টানা হবে। এটা আমরা আগের মতোই দিলাম জি, এটা হচ্ছে এইচ। এখানে জি এইচ হচ্ছে যখন ডট ডট মিলে দর্পণে আসছে বলে মনে হবে, মিলিত হচ্ছে বলে মনে হবে, তখন অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব। এবং খেয়াল করো, বস্তু যেদিকে ছিল এটা আমরা যদি প্লাস ধরি, এটা হচ্ছে মাইনাস ধরি, অর্থাৎ এটা এক্স অক্ষের উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। প্লাস বস্তু যে এক্স অক্ষের উপরের দিকে ছিল, প্রতিবিম্ব কিন্তু এক্স অক্ষের উপরের দিকে ছিল, তাহলে প্রতিবিম্ব অবাস্তব।
আর অবাস্তব হলে হবে সোজা। উল্টা না সোজা, সেটা হচ্ছে সোজা। এক্ষেত্রে আমরা যেগুলো লিখতে পারি যে প্রতিবিম্বের আকার আকৃতি কেমন, প্রতিবিম্বের আকার আকৃতি কেমন, প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব এবং সোজা। এবং এটা হচ্ছে বস্তুর, দেখো বস্তু ছিল এইখান থেকে এই সাইজের, আর প্রতিবিম্ব হয়েছে মাত্র এইটুকু। উত্তল দর্পণে সবসময় সব ক্ষেত্রে বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব গঠিত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে অবাস্তব প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়, অবাস্তব যখন প্রতিবিম্ব গঠিত হবে সেটা সোজা হবে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রতিবিম্ব সবসময় বস্তুর আকারের থেকে ছোট হবে। উত্তল দর্পণে সর্বদা যে প্রতিবিম্ব গঠিত হয় তা অবাস্তব। তোমরা তথ্যকণিকা দেখো। তারপরে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকৃতির প্রতিবিম্ব গঠিত অবতল দর্পণে আমরা যেটা বললাম যে অবতল দর্পণে আমরা বাস্তব বিম্বটা দেখলাম, অবাস্তবটা আমরা যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আপতিত আলোকরশ্মি প্রধান ফোকাস অভিমুখ হলে প্রতিফলিত রশ্মি হয় প্রধান অক্ষের সমান্তরাল। আপতিত আলোকরশ্মি ফোকাস অভিমুখ, অর্থাৎ প্রধান ফোকাস অভিমুখ হলে প্রতিফলিত রশ্মি হয় প্রধান অক্ষের সমান্তরাল। উত্তল দর্পণের প্রতিবিম্ব হয় অবাস্তব ও সোজা। এখানে অবাস্তব আর অবাস্তব হলেই হবে সোজা। এখানে একটা বিষয় মনে রাখবা যে প্রতিবিম্বর বাস্তব হলে হবে উল্টা, এটা একদম মুখস্থ। বাস্তব হলে হবে উল্টা, আর অবাস্তব হলে হবে সোজা। অবাস্তব হলে হবে সোজা। প্রতিবিম্ব যদি অবাস্তব হয়, অবাস্তব হলে হবে সোজা। প্রতিবিম্ব অবাস্তব হলে হবে সোজা, বাস্তব হলে হবে উল্টা, অবাস্তব হলে হবে সোজা। উত্তল দর্পণে প্রতিবিম্ব হয় অবাস্তব এবং সোজা, যেটা তথ্যকণিকা দেয়া আছে। উত্তল দর্পণের প্রতিবিম্ব সর্বদা বস্তু থেকে ছোট, অর্থাৎ এখানে এটা যদি যে কোনো অক্ষতার, এটা ছিল এ বি এর যে আকৃতি এবং জি এইচ এর আকৃতির ভিতর দেখো পার্থক্য ছোট, তাহলে প্রতিবিম্ব হবে সর্বদা ছোট। উত্তল দর্পণের প্রতিবিম্ব সর্বদা বস্তুর আকৃতির থেকে ছোট। এবার দেখো উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, যেটা আমরা রশ্মি চিত্রের ভিতরে বলেছি। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর তা অভিসারী গুচ্ছে পরিণত হয়। অভিসারী গুচ্ছটা যে অভিসারী মানে এক জায়গায় মিলিত হওয়া, অভিসারী মানে এক জায়গায় মিলিত হওয়া, অর্থাৎ এই দুইটা রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে। যদি মিলিত হয়, রশ্মিগুচ্ছ যদি এক জায়গায় মিলিত হয় তাহলে তাকে বলা হয়েছে অভিসারী। রশ্মিগুচ্ছ অর্থাৎ রশ্মিগুচ্ছ বলতে রশ্মিগুলো এক জায়গায় মিলিত হলে তাকে বলে অভিসারী। কিন্তু যদি মিলিত না হয় তাকে বলে অপসারী, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। অপসারী এর অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া। এটা হচ্ছে অভিসারী এবং অপসারীর বিষয়ের ব্যাখ্যা। অবতল দর্পণে যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয় বাস্তব এবং অবাস্তব হয়, আমরা যেটা বলেছি, ফোকাস দূরত্ব অনেক বেশি হলে গোলীয় দর্পণ পরিণত হয় সমতল দর্পণে। অর্থাৎ অনেক দূর থেকে যদি বস্তু আসে সেক্ষেত্রে গোলীয় সমতল দর্পণের প্রতিবিম্ব মেনে চলে। এক্ষেত্রে আমরা রশ্মিচিত্রের কথা এবার বললাম, এবং আমরা এখন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে একটা দেখো, বিবর্ধন কাকে বলে। ফোকাস দূরত্ব আমরা আলোচনা করেছি, প্রতিবিম্ব কি সেটা আলোচনা করেছি, যে বিবর্ধন কি। বিবর্ধনটা হচ্ছে, এখন দেখো এই জায়গা থেকে আমি একটু ক্লিয়ার করি, এই চিত্র থেকেই। বিবর্ধন হচ্ছে এইটুকু দূরত্ব ধরলাম, ধরো বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার বা উচ্চতা, বস্তুর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এই জায়গায় দেখো এই বস্তুটার আকার ছোট হয়ে গেছে,
তাহলে এইটুকু ধরে নিলাম আমরা কতটুকু 5 সেন্টিমিটার প্রতিবিম্বের উচ্চতা। এটা হচ্ছে বস্তুর উচ্চতা। এইটুটার অনুপাতি হচ্ছে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। তাহলে বিবর্ধনটা কি জিনিস? বিবর্ধনও বলে থাকি বা রৈখিক বিবর্ধন, একই কথা। রৈখিক বিবর্ধন সেটা কি জিনিস? কোন প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের দৈর্ঘ্য বললাম, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তু বা বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধন বলে। তাহলে রৈখিক বিবর্ধনটা কি জিনিস? রৈখিক বিবর্ধনটা হচ্ছে যে অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বা লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। এটাকে বলা হয় লক্ষ্য বস্তু বলতে পারো, বস্তু বলতে পারো। প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এল ড্যাশ দ্বারা প্রকাশ করব, আর বস্তুর দৈর্ঘ্যকে এল ড্যাশ দ্বারা প্রকাশ, এবং বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করব। তাহলে বিবর্ধন এম সমান হচ্ছে এল ড্যাশ বাই এল, যেখানে এল ড্যাশ হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন ছিল সিলভারিং কি? সিলভারিংটা আমি এর আগে বলেছি যে দর্পণের পিছনে যেটা পাড়া লাগানো হয়, ধাতব প্রলেপ লাগানো হয়, ওটাকে বলা হচ্ছে ধাতব সিলভারিং। এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন 1 নম্বর ছিল যে স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়, সেই বিষয়টা আমরা একটু বলছি। যে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখলাম যে বস্তুর উচ্চতা যতটুকু হবে প্রতিবিম্বের উচ্চতা ততটুকু হবে। সমতল দর্পণে রশ্মিচিত্রের ক্ষেত্রে বস্তুর, অর্থাৎ আমি যখন আয়নার সামনে দাঁড়াই আমার উচ্চতা বেশি দেখা যায় না, আমার সমান আকারের দেখা যায়। তাহলে উত্তল দর্পণের সমতল দর্পণে বস্তুর আকারের সমান প্রতিবিম্বর আকার, এইটা দেখেই প্রতিবিম্বের আকার কেমন হবে। সমতল দর্পণে কি হবে? বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। 2 নম্বর হচ্ছে অবতল দর্পণে বস্তুর থেকে বড়। 3 নম্বর উত্তল দর্পণে বস্তুর থেকে ছোট। এখন এই 3টা জিনিস দেখেই তোমাকে স্পর্শ না করে বোঝা যাবে যে তুমি যখন একটা আয়নার সামনে কোনো একটা বস্তু রাখবা, দেখলেই যে সেটা যদি বস্তুর আকারের সমান হয় তাহলে হবে সমতল দর্পণ, ওই ছবিটা যদি ছোট দেখা যায় সেটা হবে উত্তল দর্পণ, এবং যদি বড় দেখা যায় সেটা হবে অবতল দর্পণ। এইভাবে দর্পণের সামনে কোনো কিছু রেখে পরীক্ষা করা যায় দর্পণটি সমতল, উত্তল না অবতল। তাহলে ক্লিয়ার যে একটা বস্তু রাখবো, যে এটা রাখলাম, যদি এর বস্তুর সমান দেখা যায় তাহলে হবে সমতল দর্পণ, যদি এর থেকে ছোট দেখা যায় তাহলে উত্তল দর্পণ, এবং এর থেকে যদি ছবিটা বড় দেখা যায়, প্রতিবিম্ব বড় দেখা যায়, সেটা হবে অবতল দর্পণ। আশা করি বুঝতে পেরেছো। চিকিৎসা ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? এটা একটা ভেরি ভেরি রিলেটেড প্রশ্ন। চিকিৎসা ক্ষেত্রে অবতল দর্পণ আমরা দেখলাম, অবতল দর্পণে বস্তুর থেকে বড় প্রতিবিম্ব গঠিত হয়, এই জন্য চিকিৎসা ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? ডাক্তাররা নাক, কান, গলা দেখার জন্য, অর্থাৎ ভিতরের সূক্ষ্ম জিনিসকে বড় করে দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করে থাকে। এবং মুখের ভিতরে বা দাঁতের ক্ষয় বা আমরা মুখের ভিতরে যে কোনো জিনিস দেখার জন্য, যে আমরা যদি কাছ থেকে ওটা সূক্ষ্মভাবে ভালোভাবে দেখতে চাই, সেটার সামনে যদি অবতল দর্পণ ব্যবহার করা হয়, প্রতিবিম্ব হবে বড়, অর্থাৎ বস্তুর আকারের থেকে বড় হবে, সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে। এই জন্য চিকিৎসা ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। আর প্রশ্ন বাকি থাকলো যে পাহাড়ি রাস্তায় সমতল আয়না বসানো হয় কেন? আজকের ক্লাসের সময় শেষ, সেজন্য আমি আগামী ক্লাসে 2 নম্বর, 4 নম্বর এবং ক্যালাইডোস্কোপে অপূর্ব নকশাদার কারণ ব্যাখ্যা করে এই প্রশ্নগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করব। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থেকে। আসসালামু আলাইকুম।